দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। সংলাপ প্রতিদিনে সঙ্গে থাকছি আমি হাসান মাহমুদ। দর্শক, শুরুতেই চলমান আলোচিত কয়েকটি বিষয় জানিয়ে রাখতে চাই আজকের সংবাদের। সেটি হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি বলেছেন রোহিঙ্গা সমস্যা সমাধানে তিনি মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন। তিনি মালয়েশিয়া সফরে রয়েছেন, আজকে তার সফরের দ্বিতীয় দিন চলছে। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। এছাড়াও আরও কিছু সংবাদ রয়েছে, বিশেষ করে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে না ভোটের বিধান ফেরা এবং ব্র্যাক ইউনিভার্সিটির গভর্নেন্স অফ ডেভেলপমেন্টের একটি জরিপ নিয়েও বেশ আলোচনা হচ্ছে। সব মিলিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। স্টুডিওতে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার বাইরে রয়েছেন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম মুখ্য সংগঠক এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আলোচনার যদি বলি যে মালয়েশিয়া সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা, নিশ্চয়ই শুনেছেন, এবং তিনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন। আমরা এই তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও সেটি আমরা শুনতে পেয়েছি। তিনি সেটিরই প্রতিধ্বনি করলেন যে নির্বাচন, এবং তিনি বিনিয়োগকারীদেরকে, মালয়েশিয়ার বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে বাংলাদেশে বিনিয়োগের এখন সর্বোচ্চ ভালো পরিবেশ বজায় রয়েছে, যেহেতু স্বৈরাচার বিদায় হয়েছে। আরও কয়েকটি সংবাদ আমি পড়েছি যেটি গণপ্রতিনিধিত্ব আদেশের কথা বলেছি, যে আরপিওতে না ভোটের বিধান রাখা হয়েছে। আমি যদি জনাব প্রফেসর মাহবুব আপনাকে একটু বলতে চাই বা জানতে চাই যে আসলে নির্বাচনের পরিবেশ কি দেশে রয়েছে, বা যে নির্বাচনের পরিবেশ আমি বলতে যেটা জানতে চাই যে অনেকগুলো দলের মধ্যে যেমন এখনও পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়টা রয়েছে, যেটা থাকবে গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে রয়েছে বিশেষ করে সেই জায়গাটিতে 80,000 সেনাবাহিনী নিয়োগের কথা বলা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। তারপরেও কি আমরা আশ্বস্ত হতে পারি? নির্বাচন তো আমাদেরকে করতে হবে এবং তাতে কোনো দ্বিমত নেই। তো সেই জায়গা থেকে আপনি যে প্রক্রিয়াই হোক আমাদের এই জায়গাটা তো উন্নতি ঘটাতে হবে। এখন মানে হয়তো আইনশৃঙ্খলার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে। আইনশৃঙ্খলা যে খুবই খারাপ সেটা কিন্তু বলা ঠিক হবে না, কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে। এবং আপনি জানেন যে সমাজে যে নানান ধরনের এজেন্টগুলো থাকে, এবং যে কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াইয়ের কারণে কর্তৃত্ববাদী এজেন্টটাও তো সমাজে বিদ্যমান আছে। এখন তারাও তো কিছু ডিস্টাবিলাইজেশন করে। তো এই সকল সব কিছু মিলিয়ে মানে আপনি কি আপনার এই কথাটা একটু গতকালকে জনাব তারেক রহমানের বক্তব্যের সাথে আপনার কথাটা কিছুটা মিলে যাচ্ছে। তিনি বলেছেন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, মানে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরার বিষয়ে, সেইটারই কি ইঙ্গিত? আমি অনেক আগের থেকেই আরও কয়েক মাস ধরে কথা বলছি যে আমাদের কিন্তু নির্বাচনটা করার ক্ষেত্রে শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলোর কম্পিটিশন বা প্রার্থীদের মধ্যে যে সহিষ্ণুতা এবং সহিংস রাজনীতির যে প্রভাব, এগুলোকে চ্যালেঞ্জ না আমাদের। শুধু আমরা যেন একটা সঠিকভাবে ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করতে না পারি, সেক্ষেত্রেও কিন্তু মানে আমাদের আঞ্চলিক এবং লোকাল কিছু এজেন্ট কাজ করবে। তো যে এজেন্টগুলো পরাস্ত হয়েছে, যারা মনে করে যে তারা 5ই আগস্টের কারণে তারা এখান থেকে বিদায় হয়েছে, তারা চাইবে না আমরা মানে গণতন্ত্রে ফিরে যাই খুব সুন্দরভাবে। তো এটার ট্যাকেল আমাদের করতে হবে। সেই জায়গা থেকে যদি সবাই মিলে সব রাজনৈতিক দলের ঐক্য থাকে এবং সকল রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করে, সরকারও যদি মনে প্রাণে চায়, এবং এজেন্টগুলো যারা সরকারি এজেন্ট আছে তারা, এবং সরকারের যে সকল মানে আইন শৃঙ্খলা যে সংজ্ঞা দিয়েছে আরপিওতে, সেটিতে এখন সেই আইন শৃঙ্খলা বাহিনী এই সংজ্ঞায় সেনাবাহিনীও পড়বে আর কি, এটি বলা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি 80,000 সেনা সদস্য কি যথেষ্ট আসলে, যে ভঙ্গুর অবস্থা আমাদের পুলিশের? আমার কাছে মনে হয় কি, আপনি মূল সমস্যাটা হলো মানুষের মধ্যে আশ্বস্ত করা, নিরাপত্তার আশ্বাসটা দেওয়া। নিরাপত্তার আশ্বাস দেওয়ার জন্য মানে সকল বুথের মধ্যে সেনাবাহিনী থাকতে হবে, নট নেসারালি। আপনি যদি মানে সেনাবাহিনী মানে যারা হায়েস্ট নিরাপত্তা এজেন্সি, তারা যদি আসলে মানে একটা মানে অবজার্ভ করতে থাকেন, ওখানে ক্যাম্প করে থাকেন, অবস্থান নেন, এতেও কিন্তু মানুষের মধ্যে একটা আশ্বাস তৈরি হবে। আর আমাদের পুলিশ তো আছে, আপনি এর মধ্যে কিন্তু আপনি 6-7 মাস আছে, আপনি আরও বেশি করে পুলিশের সংখ্যা বাড়াতে পারেন। ইতিমধ্যে একটা প্রসেসের মধ্যে চলছে। তো
তো সেই তার ফলে বডি ক্যামেরার কেনার কথা আরো কিছু ব্যাপার আছে, সবগুলো মানে সবগুলো কাজ একবারে শুরু করা যাবে না এবং করা উচিত হবে না, কারণ এগুলোর কিছু লিমিটেশনও আছে। আপনি সব কাজেই যদি মানে করে ফেললেন তখন আপনি দেখবেন এগুলো অনেক কিছু আপনাকে বিতর্কিত করে ফেলতে পারে। নির্বাচনের দিকে যখন যাচ্ছে তখন গণপ্রতিনিধিত্ব আদেশে না ভোট ফেরার বিষয়ে কি আপনি কিছু বলবেন? মানে এটা আমি আসলে সেটার ব্যাপারে আমার বক্তব্যটা হলো, না ভোটটা ফিরেছে, যে প্রক্রিয়া ফিরেছে সেই প্রক্রিয়াতে কিছুটা প্রবলেম আছে। আমার কাছে মনে হয় কি, মানে নির্বাচন কমিশন আরপির মতো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ আলোচনা এবং এই ড্রাফটও যদি হয় থাকে, খসড়াও যদি হয় থাকে, এটা জাতির কাছে উপস্থাপন করার আগে। কিন্তু এটা যে সংস্কার কমিশন নির্বাচন না, বিষয়ক যে সংস্কার কমিশন, তারা সংস্কার কমিশন এভাবে বলে নাই। সংস্কার কমিশন অন্যভাবে বলেছে, তারা বলেছিল প্রত্যেকটা আসনেই যেন না ভোটের ব্যাপার থাকে। কিন্তু এই নির্বাচন কমিশন যেভাবে আরপিও সংশোধন চাচ্ছে এই ইস্যুতে, সেটা কিন্তু শুধুমাত্র যেই কেন্দ্রে মানে প্রতিনিধিত্ব থাকবে না একজন প্রার্থী, সে যেন অপ্রতিনিধিভাবে বিজয়ী না হয়, সেই কারণে তার সাথে একটা না ভোটের প্রতিনিধিত্ব দিয়ে দেওয়া। আমার কাছে মনে হচ্ছে কি, এটা যদি আপনি আগের থেকে জানাশোনা থাকে, তখন আপনি ওই সকল, ধরেন একজন আপনি খুব বড় সন্ত্রাসী প্রার্থী, সে জানে তাকে সবাই না ভোট দিবে, তখন সে কিন্তু ওখানে ডামি প্রার্থী তৈরি করবে, মানে নাম সর্বস্ব দল থেকে একজন প্রার্থী দিয়ে দিবে, এবং তখন সে হয়তো পাশ করবে, মানে ওই লোক হয়তো 200 ভোট পাবে, 500 ভোট পাবে, আর সে সব ভোট পাবে, পাশ করবে। তো এটা আসলে আপনি যদি না ভোটটা শুধুমাত্র এই সকল ক্ষেত্রে চালু করতে চান অথবা সব ক্ষেত্রে চালু করতে চান, এই নিয়ে আরও একটু আপনার হাতে অনেক সময় ছিল, প্রায় 1 বছর গিয়েছে, আপনি এই বিষয়গুলো আরও আলাপ আলোচনা করে নিয়ে আসতে পারতেন। কিন্তু এখনও সময় শেষ হয়ে যায় না, আপনি এখনো যেটা ঘোষণা নিয়ে আসছেন এটা না ফেব্রুয়ারি যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে, স্টেক হোল্ডারের সাথে আলাপ করেন। আমার কাছে মনে হয় এখনো ইমিচিউর অবস্থা, যে খসড়াটা নিয়ে আসছে আরপিও সংশোধনের, এটা এভাবে পাশ করানো যাবে না, এখন ইমিচিউর অবস্থা। আরও দুই একটা বিষয় যদি আপনি সবাই থাকেন বলতে চাই, যে সেটা হলো ধরেন আপনি হলফনামার ক্ষেত্রে যেটা বলেছে, হলফনামার ক্ষেত্রে আপনি একজনকে সার্টিফিকেট দিচ্ছেন যে তিনি নির্বাচন করতে পারবেন, এখন আগামী 5 বছর ধরে তার পিছনে লেগে থাকবেন যে সে হলফনামা কোনো ভুল করলো কিনা, তাহলে তো নির্বাচন কমিশনের উপর একটা ডিপেন্ডেন্সি সারা বছর ধরেই তার থাকবে সংসদটার, এবং যে কোনো মুহূর্তে আপনি কিন্তু কারো বিজয়ী প্রার্থী সে বিজয় হলো সেটা বাতিল করবেন, এটা তো হতে পারে না। আপনি তো একবার বলেছেন সে ক্লিয়ার, প্রথমেই তো হলফনামা জমা দেওয়া হয়, তখন তো ক্লিয়ারেন্স দেওয়া হয়, দিয়েছেন। আপনি যদি ক্লিয়ারেন্স হয় দিবেন, না দিবেন না, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে পরীক্ষার ফর্ম ফিল আপ নিয়ে আপনি কথা বলতে পারেন না, আপনি তো ওটা বলেই ফেলেছেন আগে, এটা একটা বিষয়। আরেকটা হলো যে আপনার আরও যে সকল বিষয়গুলো ওনারা নিয়ে আসছেন এখন আরপিইউতে, সেই সকল বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে যে আরও বেশ কয়েকটি বিষয় আছে, সেটা আলোচনা করবো। আমি একটু এই ইস্যুতে একটু আব্দুল্লাহ আল মাহমুদ আপনার কাছে একটু যেতে চাই, যে আসলে নির্বাচনের যে প্রশ্নটা আমরা আলোচনাটা করছিলাম, যে ভোটের পরিবেশ আপনার কাছে কি মনে হয়, মানে এনসিপি কি মনে করে যে বাংলাদেশে ভোটের পরিবেশ তৈরি হয়েছে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ-আলোচককে শুভেচ্ছা এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভোটের পরিবেশ আমাকে যদি আপনি লেমেনলি জিজ্ঞেস করেন বর্তমানে বাংলাদেশে ভোটের পরিবেশ আছে কিনা, আমি বলবো নাই। তবে ফেব্রুয়ারিতে ভোট হওয়া নিয়ে দলীয়গতভাবে আমাদের কিন্তু কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, বা আমরা বলি নাই যে ফেব্রুয়ারিতে ভোট হওয়া যাবে না। কেন নাই? দুইটা জিনিস, দুইটা প্রেক্ষিত। একটা প্রেক্ষিত হচ্ছে আমাদের যে আসলে যে অ্যালাইনমেন্টের মাধ্যমে সরকার এসেছে, যে অ্যালাইনমেন্টের মাধ্যমে যে ম্যান্ডেট নিয়ে সরকার কাজ শুরু করেছে, বিচার, সংস্কার এবং নির্বাচন। সুতরাং এর 3টা প্রধান অংশের মধ্যে একটা অংশকে অ্যাড্রেস করা হচ্ছে নির্বাচনের মাধ্যমে, ডেটের মাধ্যমে, হুইচ ইজ অ্যাপ্রিসিয়েবল, ওকে। বাট বাকি যে 2টা অংশ আছে আমার, সংস্কার এবং হচ্ছে বিচার, আমরা অনেকেই বলে থাকি চলতে পারে না, আমরা অনেকে বলে থাকি যে হচ্ছে আপনার বিচারের তো আসলে কোনো রোডম্যাপ হয় না, অফকোর্স হয় না। কিন্তু আমাদের যারা আইনজীবী যারা আছেন বা প্রসিজিয়ার যারা ওখানে কাজ করছেন, তারা তো নিশ্চয়ই অবগত আছেন যে তার এখন বিচারের কোন স্টেজে আছে, এটা শেষ পর্যন্ত যেতে কতদিন সময় লাগতে পারে আনুমানিক, এরকম একটা কিন্তু তারা ধারণা দিতে পারেন। এখনো পর্যন্ত আপনি কোনো মামলা বা কোনো ক্ষেত্রে আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেন বা আমরা আইন মন্ত্রণালয় বলি অথবা আমাদের মহামান্য কোর্ট, কোনো জায়গা থেকে এরকম কোনো ধরনের কোনো ধারণাও কিন্তু আমরা এখনো পাইনি। তার মানে আমরা ধরে নিচ্ছি বিচারটাকে প্রলম্বিত করা হবে এবং পরবর্তীতে এটা রাজনৈতিক কি বলে এটাকে আপনার নেগোসিয়েশনের দিকে যাওয়ার একটা প্রবণতা বাংলাদেশের ইতিহাসে এটা আছে এবং সেভাবে যাচ্ছে বলে আমরা মনে করি। মানে বিচারটা রাজনৈতিক নেগোসিয়েশনে চলে যাবে, অবশ্যই যাবে। আপনি ধরেন নির্বাচন হওয়ার পরে নতুন রাজনৈতিক সরকার আসলে, কারেক্ট, আমরা তাই মনে করছি। সুতরাং আমরা সেইটাতে আমরা যেতেই চাই না, সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলেছে, আমাদের দলের সদস্য সচিব জনাব আখতার হোসেন বলেছেন স্পষ্টভাবে যে আমাদের বর্তমান যে অবস্থা আছে এই সংস্কার এবং বিচারের পূর্বে এটার কোনো সুনির্দিষ্ট কোনো রূপরেখা প্রণয়নের পূর্বে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না।
কারণ 3টা ম্যান্ডেটের মধ্যে একটা আপনি অ্যাড্রেস করলেন আর 2টা করলেন, দ্যাট ইজ নট ফেয়ার। হ্যাঁ, ওনারা তো আসলে সবাইকে খুশি করতে হবে তা না। ব্যাপারটা হচ্ছে এই সরকার হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক বা নির্বাচিত সরকার হোক, সকল সরকারের দায়িত্বই হচ্ছে জনগণের ম্যান্ডেট যেটা আছে সেটা নিয়ে কাজ করা এবং সে অনুযায়ী কাজ করা। এই গণঅভ্যুত্থানের পরে বিপ্লব পরবর্তী সময়ে যে সরকার গঠিত হয়েছে তাদের জনগণ কর্তৃক অলিখিত ম্যান্ডেটই ছিল এই 3টা। সুতরাং এই 3টার মধ্যে 2টাকে উপেক্ষা করে একটাতে হয় না। আরেকটা জিনিস দেখেন আপনি, যেটা আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রায় 80,000-এর মতো সেনা সদস্য আপনার নির্বাচনের সাথে সরাসরি অংশগ্রহণ করবে আইন শৃঙ্খলা রক্ষাতে। আমাদের বাংলাদেশে পোলিং সেন্টার আছে অলমোস্ট 45,000, 45,000-এর মতো পোলিং সেন্টার। তো আপনি যদি সবগুলো পোলিং সেন্টারে যদি আপনি চান যে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে ওখানে সেনাবাহিনী থাকবে, যেটা হচ্ছে আমাদের সকল মানুষের, সাধারণ মানুষের ভরসার জায়গা। আমরা মনে করি যে বাহিনী উপস্থিত, সেনাবাহিনী উপস্থিত মানে এখানে ভোটে অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নেই। কিন্তু আমাদের ক্যাপাসিটিটাও দেখতে হবে, এখানে কি আসলে প্রত্যেকটা কেন্দ্রে 2 জন করে এনাফ? তারা কি সাপোর্ট দিতে পারবে? যদি আমি আনুপাতিক হারে ধরি যে 45,000-এ ধরেন 2 জন করে, আর বাকি যেটা আছে আমাদের পুলিশ যাবে, আনসার ভিডিপি যাবে, বিজিবি যাবে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি থাকবে। প্রফেসর মাহবুব যেটা বললেন যে এটা হয়তো তারা আছে, এইটাই একটা হয়তো একটা নির্ভরতার জায়গা তৈরি করবে। গত নির্বাচনগুলোতে কিন্তু আলটিমেটলি আমাদের সশস্ত্র বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে ছিল না, যার কোনো কেন্দ্রে সরাসরি তাদের কিন্তু হস্তক্ষেপ ছিল না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে ওনারা এখন কেন্দ্রে সরাসরি অ্যাক্সেস করতে পারছেন এবং সেটা দেখভাল করতে পারছেন, প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে পারছেন। কিন্তু আমাদেরকে সেটা, আমরা যেটা বলতে যাচ্ছি, যে আমি যেটা বলছি যে আপনি দেখেন এখানে আনুপাতিক হারে যদি আপনি চিন্তা করেন যে ভাস্ট এরিয়াটা আছে সেটা কভার করার মতো কিন্তু সেই রকম ট্রুপস ডেপ্লয়মেন্ট কিন্তু করাটা টাফ হয়ে যাবে, মানে সংখ্যায় কম হয়ে যাবে। হ্যাঁ, এবং বাকি যেটা আছে পুলিশ, আমাদের যে মেইন ফোর্স নির্বাচন আপনার সেটা তো পরিচালনা করার জন্য সময় একটা, আমরা যতই বলি না কেন গণ অভ্যুত্থানের পরবর্তীতে ধরেন অনেকেরই তো আসলে রূপ পরিবর্তন হয়েছে, সবকিছু হয়েছে। আপনি কোন পুলিশের কথা বলছি? 2 ধরনের পুলিশ বর্তমান আছে। হ্যাঁ, একটা হচ্ছে যারা গত 15 বছরে আপনার দিনের ভোট রাতে করেছে সেই পুলিশের কথা বলছি, আবার আরেকটা পুলিশের অংশের কথা বলছি যারা হচ্ছে এতদিন আসলে এগুলোর সাথে সংযুক্ত ছিল না এবং তারা প্রপারলি কাজ করবে। এই সেকেন্ড যে গ্রুপটা, দ্বিতীয় গ্রুপের সংখ্যা অত্যন্ত কম, তারা নিচে ছিল, অত্যন্ত কম। এবং এই যে পুলিশকে আপনি যদি সেভাবে রেডি করতে চান, 6 থেকে 7 মাসের মাধ্যমে আপনি নিয়োগ দিলে যেটা আসবে সেটা নভিস পুলিশ, অর্থাৎ নবীন পুলিশ। একটা নবীন পুলিশের অভিজ্ঞতা এবং যারা কাজ করেছে তাদের অভিজ্ঞতার মধ্যে বিস্তর ফারাক আছে। সুতরাং যেই পুলিশকে দিয়ে আপনি এই নির্বাচনের একটা আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজের মেইন ফোকাস তাদের তো কোনো সংস্কার হয় নাই। ড্রেস ট্রায়াল হয়েছিল মনে হয় 3-4টা ড্রেস, এর বাইরে তো কোনো ধরনের কোনো সংস্কার হয় নাই। সুতরাং যাকে একটা স্বৈরাচার সরকার, কর্তৃত্ববাদী সরকার, যারা কিনা পেটোয়া বাহিনী হিসেবে কাজ করিয়েছে, অভ্যস্ত বানিয়েছে, আমি বলবো এটা তাদের একটা হ্যাবিটে পরিণত করিয়েছিল, এটা তো পুলিশের দোষ না, এটা তো সেই সরকারের দোষ, সেই দলের দোষ। সেই বাহিনীটাকে তো আপনি কোনো একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যেয়ে কিন্তু তার যে মেইন রূপটা সেটাতে নিয়ে আসতে হবে, সেটা কি হয়েছে? হয়নি। সুতরাং আমরা আসলে কিসের আইন শৃঙ্খলা খুব স্বাভাবিক আছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা যেই মন্তব্য করেছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা সবসময় আসলে এরকমই থাকে, উনিও বলেছেন, এটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আসলে এট অ্যাকচুয়াল এবং হচ্ছে আমরা যেটা ভার্বালি বলি এটার মধ্যে বিস্তর ফারাক থাকে আসলে। হ্যাঁ, তার মানে আরো বেশি মানে এই জায়গাটাতে আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলার ক্ষেত্রে আরো অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার। শুধু নয়, আমরা এখনো যেটা দেখছি টোটালি একটা আইন শৃঙ্খলা বাহিনীর এখানে টোটাল পুলিশের রিফরমেশনটা মাস্ট। এখানে আপনি যদি একটা লেভেল আপনি যদি একটা সঠিক আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে চান, না এটা তো সরকারের মাথা ব্যথা। এখন সরকার যদি চিন্তা করে থাকে যে হচ্ছে ফেব্রুয়ারিতে ইলেকশন, ফাইন, এই বাহিনী, যে বাহিনীটা ইলেকশনের জন্য হচ্ছে আইন শৃঙ্খলার মেইন দায়িত্বে থাকবে, সেই বাহিনীকে আমি অপরিপক্ক রেখে, সেই বাহিনীকে পূর্বের যে তাদের ধারাবাহিক যে চরিত্র ছিল সেটাকে আমি রেখে তো তাকে আমি নির্বাচনে আমি একটু প্রফেসর মাহবুব, আপনার কাছে কি মনে হয়, তিনি যেটা বললেন যে এটা কি আসলে পুলিশকে এইভাবে রেখে সম্ভব, বা এই 5 মাসে কি সেটা সম্ভব কিনা? এখন 5 মাসে আপনি যদি, উনি যে প্রক্রিয়া বলছে ফ্রেশ নিয়োগ বা এই ফ্রেশারদের যদি ট্রেনিং দেন আপনি, তাতে তো আপনাকে ট্রেনিং টাইম 2 ইয়ার্স লাগবে। ট্রেনিং করে ফিরে এসে যখন আপনি হাতে, তখনও কিন্তু সে নবিসই থাকবে, কারণ মানে 2 বছর পরে আসলেও তো সে নবিসই থাকবে, কারণ সে তো আসলে 2 বছর কোনো টাইম না। আপনি 1 বছর ট্রেনিং এবং 1 বছর তার ফিল্ড লেভেলে তার অভিজ্ঞতা। তো এখন এটা
আসলে কিছুটা চ্যালেঞ্জ তো আছে। তিনি যেটা বললেন যে আগের যে পুলিশ তাহলে ওদের উপরেই আমাদের বেশি নির্ভর করতে হচ্ছে, তাই না? চ্যালেঞ্জ তো আছে, হ্যাঁ। আগের যে পুলিশ না, আগের যে পুলিশের চরিত্রের কথা আমি পার্টিকুলারলি বলছি, সেটা কোনো রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে যায়। তারপরে ওই সময় যে পুলিশরা নিয়োগ পেয়েছেন তাদেরকে নিয়ে তো আপনাদের নানা প্রশ্ন রয়েছে। কোনো একটা নির্দিষ্ট বাহিনীকে আমরা কোনোভাবেই কলঙ্কিত বা হচ্ছে তাদেরকে দাগ দিতে পারি না, এটা তো দোষ আমাদের, যারা সরকার ছিল তাদের, যে দল এটা করেছে তাদের। সুতরাং এই পুলিশ যে বাহিনীটা আছে তাদেরকে যদি আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসতে চাই, এখানে অন্তর্বর্তীকালীন সরকার একটা বড় দায়িত্ব ছিল তাদেরকে একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে নিয়ে এসে, সংস্কারের মধ্য দিয়ে নিয়ে এসে তাদেরকে একটা সুন্দর জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে তৈরি করা। তাহলে আসলে কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রফেসর মাহবুব, এটা তো আসলে এটাও তো বলাই হচ্ছে যে ওই সময়ে ওই ফ্যাসিবাদ সময়ে যে নিয়োগ নিয়েও তো নানান থাকতে পারে, আপনারা বলেন সব সময় যে আছেই তো, তাহলে সেই পুলিশই তো যে এখন সেই পুলিশকে কি আর যাই হোক বা তাদের নিয়োগ করা সেই পুলিশই তো থাকছে বা প্রশাসনই থাকছে। এখন আপনি সেই পুলিশকে মানে চেঞ্জ করবেন কিভাবে? এক রাতে তো আর সম্ভব না। পদ্ধতি কি হতে পারে? পদ্ধতি তো একটা লম্বা সময় দরকার, তখন এটা তো আপনার আস্তে আস্তে হবে। নির্বাচন তো চাচ্ছে খুব তাড়াতাড়ি। এখন তাড়াতাড়ি নির্বাচন, আপনি যে আইন শৃঙ্খলার কথা বলছেন, অন্তর্বর্তী সরকারের যে কাজগুলি চলছে সেই কার্যবলী তো ছাত্র জনতার কারোরই খুব এক্সপেকটেশন ফুলফিল করতে পারছে না। আপনি যে বললেন, আমি এই কথা তো আপনি মনে করতে পারেন গত সেপ্টেম্বর অক্টোবর থেকে বলা শুরু করেছি, নির্বাচন, বিচার এবং সংস্কার, তিনটা বিষয় তো মনে হয় আপনি খেয়াল করে দেখবেন বাজারে আমি হয়তো নিয়ে আসছি, এখন অনেকেই আলোচনা করছে নির্বাচন, বিচার, সংস্কার। সরকারও তো সেভাবে মোটিভেট করেনি, গত দুইটা ভাষণে দেখা যাচ্ছে নির্বাচন, বিচার, সংস্কার তিনি সামনে নিয়ে আসছেন। তো এখন নির্বাচনটাকে প্রায়োরিটি দিতে হবে, বিচারকে করতে হবে। বিচারের ক্ষেত্রে তো অগ্রগতি নেই, কতদিন লাগবে কিছুই জানি না আমরা। এবং আপনি সংস্কারের ক্ষেত্রেও কিন্তু খুব লম্বা প্রসেসে গেল। এখন এইভাবে আবার সময় বৃদ্ধি হয়েছে। এখন এইভাবে তো মানে এটাকে আনলিমিটেড টাইমের জন্য কোনো অন্তর্বর্তী সরকার থাকলে তো দেশও দুর্বল হয়ে যাবে। আপনি মানে চ্যালেঞ্জ কিন্তু অনেকগুলো, সরকারের ব্যর্থতার কারণে বা সরকার সঠিকভাবে কাজ করতে না পারার কারণে তো আমরা সরকারকে একটা মানে আনলিমিটেড টাইমের জন্য তাকে মানে লেজিটিমেসি দিতে পারবো না, কেউ দিবেও না। আর যদি আমরা দিয়েও থাকি, তার দুর্বলতা ন্যাচারাল, কারণ সে তো অলরেডি দুর্বল হয়ে যাচ্ছে। আপনি মানে 8ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে আপনি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের সরকার এবং আজকের সরকার তো একরকম না, আপনি দেখতেই পাচ্ছেন এটা। এই অবস্থায় এই সরকার যদি, আমার কাছে মনে হচ্ছে কি সরকারের মানে যারা দায়িত্ব পেয়েছেন তারা যদি সেই গার্ডস নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে এবং তারা পরিকল্পনা নিয়ে যদি কাজটা এগিয়ে নিতে পারতেন, একটা বছর সময় তো কম না। এবং সেক্ষেত্রে পুলিশের ক্ষেত্রেও তো উনি যেটা বললেন, দুই একটা পোশাক মানে আলাপ আলোচনা ছাড়া, পরিবর্তন না, আলাপ আলোচনা ছাড়া আলোচনা, তাহলে এক বছরের না কি করলেন? যারা আরো 2 বছর সময় দিলাম, তাহলে কি করবেন? বিষয়টা কিন্তু আমার কাছে সেটাও আছে যে আপনি এক বছরে এই করেছি যে আমি তো 2/3 করে ফেলেছি, আমার 6 মাস বাড়াই দেন আমাকে, বা আমার 6 মাসের জায়গায় 1 বছর বাড়াই দেন, তখন এটা আলোচনা চলতো। কিন্তু 1 বছরে যার, ওনার বক্তব্য তো দেখা গেল 1 বছরে যার আউটকাম জিরো, দৃশ্যমান নয়, মানে নাই তো, কিছুই নাই, পুলিশের তো নাই। তাহলে আপনি যেখানে পুলিশের ব্যাপারে এই এজেন্সিটাকে ঢেলে সাজানোর জন্য একটা আপিল আছে নাগরিকদের মধ্যে, সেইটার ক্ষেত্রে আপনি এত কম ফোকাস করলেন কেন? আপনি মানে এই যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা আপিল আছে, শিক্ষা ব্যবস্থাও অনেকটা পুরোটাই ধ্বংস করে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আপনার এত স্লো গতি কেন? আর আপনি শুধুমাত্র উনি যেটা বললেন পুলিশের কথা, আপনি কি অ্যাডমিনিস্ট্রেশনকে তার জড়িত থাকবে না নির্বাচনে? তাহলে অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা কেমন চেঞ্জ করবো? আমরা কি কালকে আগামী 6 মাস 1 বছর সময় পেলে আপনি প্রশাসন চেঞ্জ করে ফেলতে পারবেন? আজকে যারা প্রশাসন 3য়, 4র্থ, 5ম ক্যাটাগরিতে আছে, ইভেন আমরা যখন কোনো বডিতে যাই দেখি কি আপনি যদি 30 জনও খুঁজেন তাতেও নতুন পাওয়া যাচ্ছে। যে আমি বুঝতে পারছি, আলোচনা করছিলাম সমসাময়িক বিষয় নিয়ে, আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম। ফেব্রুয়ারিতে নির্বাচন, মালয়েশিয়া সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানেও এক অনুষ্ঠানে বলেছেন যে নির্বাচনের কথা, এবং তিনি সেখানকার সরকার প্রধানকে অনেক ধন্যবাদ জানিয়েছেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মালয়েশিয়া বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য। যাই হোক, সব মিলিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের কথা বলছিলাম, যেহেতু নির্বাচনের কথা প্রসঙ্গ উঠেছে, এবং গতকালকে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন হয়েছে। আরপিও সংশোধনের বিষয়ে আপনারা না ভোটের বিষয়ে বলেছেন। আমি একটু জনাব আবদুল্লাহ আল মাহমুদ আপনার কাছে একটু জানতে চাই, না ভোটের বিধানটা যেটা প্রফেসর মাহবুব বললেন যে এটা এক ধরনের উনি একটু নেতিবাচকভাবেই দেখছেন, কিন্তু আপনি কিভাবে দেখছেন আসলে না ভোটের ক্ষেত্রে একজন প্রার্থী দাঁড়ালো, সেক্ষেত্রে আপনারা যখন বলছেন দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, পতিতরা রয়েছে, তারাও তো না ভোটে, তাদের ভোটগুলো কোথায় যাবে? যে একটা জরিপের কথা নিশ্চয়ই আপনারা হয়তো দেখেছেন, গতকালকে একটা জরিপ ব্র্যাক ইউনিভার্সিটির, সেখানে 7% মানুষ এখনও আওয়ামী লীগকে ভোট দেবে বলে বলেছে, আছে না ভোটের বিধান। মানে একটু যদি কোনো সূত্র বা কোনো কিছু যদি মেলানো যায় কিনা। দুইটা পার্সপেক্টিভ, একটা হচ্ছে যে আপনি যদি ভালো দিকটা দেখেন, প্রথমে যখনই কোনো একটা সংসদীয় আসনে যখন সদস্যরা কন্টেস্ট করেন,
তখন এরকম অনেক জায়গা আছে যেখানে আসলে দুই ধরনের ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে কম খারাপ আর একটা হচ্ছে বেশি খারাপ। সো মানুষকে আসলে বাধ্য হয়ে হচ্ছে আপনার কম খারাপকে ভোট দিতে হয়। এটা ভালো নাই বাস্তব না, অফকোর্স এরকম মেলা আপনার হচ্ছে অজস্র উদাহরণ আছে যেখানে কোনো প্রপার ক্যান্ডিডেট আমরা বিগত সময়গুলোতে দেখি নাই। সো কম খারাপকে তখন বেছে নিতে হচ্ছে জনগণকে বাধ্য হয়ে, যেহেতু আমি ভোটটা আমি ওয়েস্টেজ করতে চাচ্ছি না। এখন আপনার যখন সেখানে না ভোট থাকছে, আমার কাউকে ভালো লাগছে না, আমি না ভোট দিচ্ছি। এটা একটা আমি মনে করি যে ব্যক্তি স্বাধীনতা, যারা ভোটার আছে তাদেরকে একটা অনার করা হচ্ছে সম্মানের জায়গা থেকে, যে হ্যাঁ আমি কাউকে এখানে ভালো লাগছে না, সেখানে আমি সুন্দর করে না ভোট দিয়ে দিচ্ছি এবং ওইখানে পুনরায় নির্বাচন হবে। পরবর্তীতে দুই প্রার্থী বা অন্য যেই দলগুলো আছে তারা পুনরায় প্রার্থী দিতে হবে এবং তখন পরবর্তীতে আবার নির্বাচন হবে। হ্যাঁ, একটা জিনিস যে হচ্ছে নির্বাচনের সম্পূর্ণ নির্বাচনের ফলাফলটা তখন একটু দীর্ঘ মেয়াদী হয়ে যাচ্ছে। একটা নির্বাচনই তো আমরা করতে একদম মানে এখন যে অবস্থা দাঁড়িয়েছে আবার নির্বাচন হবে, মানে বিষয়টা না, এটা তো আসলে সকল আসনে তো আর এরকম হবে না, কিছু কিছু হ্যাঁ কিছু কিছু জায়গায় বা নাও হতে পারে। হ্যাঁ, রাইট। আরেকটা যেটা জিনিস হচ্ছে আপনার যে হ্যাঁ সংঘবদ্ধভাবে যদি আসলে কোনো ধরনের পরিকল্পনা থাকে, এখানে যদি ডিপ স্টেটের কথা বলে থাকে অথবা অন্যান্য যে আমার যে পার্শ্ববর্তী দেশ ভারতের যদি এখানে আসলে কোনো কূটচাল থেকে থাকে, তখন হচ্ছে তাদের প্রেশার গ্রুপ তো আর আসলে বাংলাদেশ থেকে উধাও হয়ে যায় নাই। যারা মাফিয়ার যারা হেড ছিল তারা হচ্ছে ধরেন বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে, বাকি যারা ছিল লেয়ারের ডাউনে যারা ছিল সবাই তো বাংলাদেশে আছে, হয় মুখোশ চেঞ্জ করছে গিরগিটির মতো অথবা চুপচাপ বসে আছে। রাইট টাইমে সুন্দর করে কিন্তু তারা তাদের প্লে গুলা খেলা শুরু করবে। অলরেডি আমরা সুশীল সমাজে এরকম কিছু দেখতে পেয়েছি, বাই দিস টাইম অলরেডি শুরু হয়ে গেছে। সুতরাং তারা কিন্তু আপনার নির্বাচনের আগে থেকে ইনফ্লুয়েন্সার গ্রুপটা ওইরকম ভাবেই আমরা মাস পিপল যারা আছে জনসাধারণকে ওইরকম ভাবে মোটিভেট করার চেষ্টা করবে যে হচ্ছে এখানে আসলে না ভোট দিয়ে তোমরা এটাই বুঝাও যে হচ্ছে আপনার বিএনপিও না, এনসিপিও না, জামাতও না, আমরা আসলে কাউকেই পছন্দ করছি না। হ্যাঁ, আমাদের পছন্দ ছিল হচ্ছে আপনার মানে আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে আমাদের পছন্দ ছিল। সুতরাং এখানে একটা স্কোপিং এর ইস্যু আছে। বাট আমি মনে করি এই স্কোপিংটা কিন্তু তখন আর থাকবে না যখন হচ্ছে আমরা প্রপারলি যেই শুধু নির্বাচন না, যে সংস্কারের কথাটা সরকারকে প্রথমে দেওয়া হয়েছিল এবং বিচারের যে কথাটা প্রথম থেকে বলে আসা হয়েছিল এবং প্রমিস করা হয়েছিল, সেটা যদি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দল যারা আছে তারা যদি সেই দুইটা জিনিস আগে এনশিওর করতে পারে এবং পরবর্তীতে নির্বাচনে গেলে আপনার বাস্তবিক কথা হচ্ছে যে আওয়ামী লীগের যারা আসলে সমর্থক ছিল যারা নেতা কর্মী না, যারা সমর্থক, যারা ভোটার ছিল, তারাও তো চরম মাত্রায় বিরক্ত এই দলের উপরে, রাইট? দলের টপ লিডারশিপ থেকে শুরু করে সবার উপরে চরমভাবে বিরক্ত, কন্টিনিউয়াসলি সবাই তাদেরকে রেখে চলে গেছে, কন্টিনিউয়াসলি গালিগালাজ করে যে হচ্ছে তারা আসলে দেশটাকে খেটে সবকিছু করে হাত মোছার জন্য তাদেরকে রেখে দিয়ে গেছে। এখন হচ্ছে যত মামলা যত কিছু তো এই ভোটার এবং হচ্ছে সমর্থকদের কিন্তু এটা দিয়ে যাচ্ছে। বাস্তব কথা যেটা আমরা কিন্তু এরপর কোনো সমর্থকদের ফেস করতে হচ্ছে। হ্যাঁ, রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে তো আসলে রাষ্ট্র যায় না যে সমর্থক গোষ্ঠীকে কিভাবে একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে আমরা ধরেন রাজনীতিকে একীভূত করতে পারি, সেই প্রসেসে কিন্তু যায় না, যেটা সাউথ আফ্রিকার মতো একটা দেশে হয়েছে। এবং আমাদের আইন উপদেষ্টা বলেছিল যে সাউথ আফ্রিকাতে একটা টিম পাঠিয়ে তারা এটা জেনে তারপরে এসে কথা বলে, আদৌ কিছু করে নাই, উনি আসলে করবেও না। তো এই যে জনগোষ্ঠী আছে তারা কিন্তু আসলে একটা চেঞ্জ চায় এবং তারাও কিন্তু সেই চেঞ্জের মধ্যে সামিল হবে, কিন্তু তাদেরকে যদি মোটিভেট করে ফেলে, এই যে আমরা যে বলছি যে গুপ্ত যে এখন সুশীল যে সমস্যা এখনো পর্যন্ত চুপচাপ আছে, তারা বের হয়ে আসবে এবং গর্ত থেকে বের হয়ে তারা ওই ম্যান্ডেটটা কাজে লাগানোর চেষ্টা করবে। সুতরাং দুইটা দিক। এখন এখানে নির্বাচন কমিশনকে গুপ্ত ইন্টেলেকচুয়াল বলতে কি বোঝাচ্ছে? অফকোর্স আমি মানে কথা দিয়ে আমার একটা ফেসবুক আছে এবং সেই ফেসবুকটাকে আমি কাজে লাগিয়ে কথার মাধ্যমে আসলে এমন একটা ডিবেটেবল সিচুয়েশন তৈরি করব যখন এই যে যারা ভাসমান জনগোষ্ঠী আছে এবং যারা ওই সিম্প্যাথাইজার্স আছে তাদেরকে আমি মোটিভেট করে নিয়ে আসবো, যে হচ্ছে যাদেরকে যাতে করে আমি আসলে কোনো দলকে তো চুজ করা তো দূরের কথা, আমি নার দিকে যেন আমি বেশি প্রভাবিত। আচ্ছা, কিন্তু এই জায়গাটাতে আমি আপনাদেরকে একটু দোষারোপ করতে চাই। সেই ক্ষেত্রে হচ্ছে যে আওয়ামী লীগের কথা আপনারা বলছেন, ঠিক আছে, ওকে, আওয়ামী লীগ বিগত সময়ে ফ্যাসিবাদ করেছে, কিন্তু আপনারা যারা গণ অভ্যুত্থান পরবর্তী বা গণ অভ্যুত্থানের শরিক হয়েছেন বা গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, তারা কি ঐক্যবদ্ধ আছেন? আপনাদের কি কোনো মানে নিজেদের দিকে আঙ্গুল তোলার কি জায়গা সময় আসেনি? আপনারা এক বছর আগে যেমন ছিলেন এখন কি তেমন আছেন? একদমই এক বছর আগে যেরকম ছিল সেরকম রাজনৈতিক মানে সহনশীলতা অথবা সমঝোতার ভিত্তিতে একটা পারস্পরিক সহাবস্থান যেটাকে বলি, এটা তো নাই আসলে বর্তমানে। তাহলে এই জায়গাটা নেওয়া যায় না, মানে ফুললি অ্যাবসেন্ট তা বলা যাবে না, বাট নাই। রাজনৈতিক দ্বিমত আছে, রাজনৈতিক নীতিতে ডিফারেন্স থাকতে পারে, বাট আমরা মনে করি যে হচ্ছে একটা প্রশ্নে মানে দেশের প্রশ্নে আমরা চেয়েছিলাম যে সকল রাজনৈতিক দল একসাথে কাজ করুক, কিন্তু আমরা এটা দেখেছি যে আসলে সেরকম পরিস্থিতি আমাদের সেই রাজনৈতিক আসলে কালচারটাই আসলে আমার মনে হয়। যাই হোক, আমি একটু প্রফেসর মাহবুব আপনার কাছে একটু জানতে চাই যে
একটা জরিপের বিষয় বলছিলাম, সেটা হচ্ছে ব্র্যাকেট জরিপ, এবং সেখানে দেখা গেছে যে মানুষের মধ্যে 48% বেশি মানুষ এখনও দ্বিধান্বিত, তারা সিদ্ধান্ত নেয়নি ভোট কাকে দেবে। এবং আমরা দেখেছি জামায়াত এখানে পার্সেন্টেজে অনেক এগিয়ে এসেছে। অর্থাৎ এটা বলছে এই কারণে 8 মাস আগে যে জরিপ করা হয়েছিল তার চেয়ে, মানে বিএনপি 12%, জামায়াত 10%-এর বেশি কিছু এমন। এবং পতিত যে স্বৈরাচার আওয়ামী লীগ বলা হচ্ছে তারাও 7%-এর মতো ভোট রয়েছে। যেটা বলছিলেন যে একটা স্কোপ তৈরি হচ্ছে না ভোটের জায়গাটা থেকে, আপনার কাছে কি সেরকম কিছু মনে হয়, বা এই জরিপটাকে কেমন মনে হচ্ছে? মানে এটা খুব চমৎকার প্রশ্ন, এবং আমার কাছে মনে হচ্ছে এইটা আলোচনা নিয়ে আসাটাও অপ্রয়োজনীয়। একটা হলো কি, আপনার যে জরিপ, আমাদের দেশের জরিপের যে স্টাইল, জরিপগুলো অধিকাংশ উদ্দেশ্য প্রণোদিত হয় একটা নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে অনেক সময় হয়। এখন এই জরিপের যে মেথোডোলজি, পদ্ধতিগত ব্যাপার, আমাদের সংখ্যা, জরিপের মানে এজেন্ডা বলছেন, এজেন্ডা থাকে এরকম, যে প্রক্রিয়া, হ্যাঁ এজেন্ডা থাকে। বাংলাদেশের জরিপগুলো এবং বিদেশি সংস্থার মাধ্যমে ফান্ডেড যে জরিপ হয়, সেখান ক্ষেত্রে অনেক আমরা কি কেন আপনি তো গত শাসনামলে দেখেন না, সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে মানুষের কাছে ইম্পর্টেন্ট নেত্রী হিসেবে উপস্থাপন করা হয়েছে না ওনাকে। তাহলে তখন তো উনি তো 80%-এর মতো সমর্থন পেয়ে গিয়েছিলেন জরিপে। তো এখন এই জরিপগুলো তো এখনও কাজ করছে, এবং এটা আইআরআইয়ের জরিপ, বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানের জরিপ। সো আমরা দেখতে চাইবো কারা এই জরিপগুলো করছে। হ্যাঁ, জরিপ অথেন্টিক সোর্সও হলেও, যে জরিপ যাদের উপরে করা হচ্ছে, যারা এর ডেটার সোর্স, এরা আসলে বাছাই করলেন কিভাবে? আপনি যদি আওয়ামী লীগের সুপ্ত সমর্থকদের কাছে যান, গিয়া জিজ্ঞাসা করেন তারা ভোট দিবে কিনা, তারা কি ডিসাইডেড? কাকে ভোট দিবে তারা ডিসাইডেড না, তখন তারা জানে না ক্লিয়ারলি আসলে কোন দিকে যাবে, কারণ তাদের সংগঠন স্থগিত আছে কার্যক্রম। ডেটা এই 5,000 লোক কারা? এখন 5,000 লোকের মধ্যে যদি আমি 4,000 বিএনপি সমর্থকের কাছে যাই, তাহলে তো আপনি 80% লোক পাবেন ভোট দিবে বিএনপিকে। বিষয়টা হলো সেই জন্য ডেটা সেটটা তৈরি করছেন কিভাবে, সেটা তো এভাবে পাবলিশ করে নাই। ডেটা সেট কারা কার ইন্টারভিউ নিয়েছে। তো এগুলো আসলে রাজনৈতিকভাবে আমার কাছে তো মনে হয় যে এই জরিপটা বিশ্বাস করার কোনো কারণই থাকতে পারে না, কারণ জরিপের কোনো ধরনই ভালো না। এখনও 48% আনডিসাইডেড হতেই পারে না। আমাদের সোসাইটিতে কখনোই ছিল না। আমাদের সোসাইটি অনেকটাই ডিভাইডেড, এবং আমরা কিন্তু অনেকটাই প্রতীক করে ব্যবহার, প্রতীকের উপরে ভিত্তি করে ভোট দিই। এটা যেমন একটা কথা। আরেকটা হলো যে আপনি হয়তো এখনও সরকার নির্বাচনের ব্যাপারটাকে এত হাইলাইট করে নাই বিধায়, বা নির্বাচন কমিশন এত তোড়জোড় করছে না বিধায় হয়তো কিছু লোক আনডিসাইডেড থাকতে পারে, কিন্তু এটা তো 5%, 7%, 8% হবে। 48% বলার মধ্য দিয়ে এভাবে জরিপটা এভাবে আমাদের সামনে উপস্থাপন হচ্ছে যে আমাদের অতীত ইতিহাসের সকল কিছুকেই পরিবর্তন করে দিচ্ছে। এটাও কিন্তু জরিপকে গ্রহণযোগ্যতা না করা একটা ভিত্তি হতে পারে। আরেকটা বিষয়, চমৎকার বিষয়, হয়তো দেখবেন যে যেখানে নির্বাচনের কথা বলা হচ্ছে, নির্বাচন চাওয়া হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের কথা বলতে, সেখানে এই জরিপে প্রায় 51% বলছে যে সংস্কারের পরে নির্বাচন হোক। সংস্কার তো একটা দীর্ঘ বড় প্রক্রিয়া, এবং এটাও কিন্তু আমাদের সমাজের সেভাবে প্রতিনিধিত্ব করে কিনা আমরা জানি না। কিন্তু তো আপনি এই জরিপটা নানান কারণ, এবং আমার কাছে মনে হয় সরকার এবং অন্যান্য সকলের এই জরিপটা চ্যালেঞ্জ করা দরকার আছে। জরিপের ডেটা সোর্স কারা আছে বিশ্বাসযোগ্য, কারণ দেশে প্রত্যেকবার দেখা যায় এরকম কিছু জরিপ সামনে নিয়ে আসা হয় এবং দেশটাকে অস্থির করা হয়, অস্থিতিশীল করা হয়, দেশটাকে ডাইভার্ট করা হয় অন্যদিকে, মনোযোগ অন্যদিকে নিয়ে যাওয়া হয়। এটা ইন্টেনশনাল হয় অনেক সময়। যদি এটা আমি জানি না ইন্টেনশনাল হয়েছে কিনা, কিন্তু যদি ধরনটা এরকম যে 48% আনডিসাইডেড ইজ টু মাচ, এটা জরিপ আমাদের হিস্ট্রিটা বলে না এরকম। তো আমরা তো সাধারণত সকল জরিপটাই ব্যাখ্যা করতে চাই প্রিভিয়াস আমাদের অভিজ্ঞতা এবং অন্যান্য ডেটার ভিত্তিতে। তো এখন যদি এই জরিপে যেভাবে রিফ্লেক্টেড হয়েছে, এটা আসলে জরিপের জরিপের যে অথেন্টিসিটি সেটাকে কিছুটা খর্ব করছে। এই অবস্থায় আমি মনে করি কি এই জরিপটা আসলে আলোচনা এত নিয়ে আসার কিছু নাই। কিন্তু ব্যাপারটা হলো যে মানুষ নির্বাচন চায় না, এই কথা বলা খুবই কঠিন কাজ। আপনি 15 বছর ধরে নির্বাচন হয় না, এটা কি নির্বাচন চায় না? তারা বলছে হতে পারে। এখন তো মানুষ উন্মুখে সিদ্ধান্ত নিয়ে থাকবে। হয়তো এতটুকু হতে পারে, প্রার্থী কাকে ভোট দিবে সেটা ডিসাইড হতে না পারে, কিন্তু তারা ভোট দিয়ে যদি দিবে। আর এটা কিভাবে সিদ্ধান্ত হলো যে প্রার্থী তো ঠিক হয় না, ভোট দিবে কিভাবে, মানুষ সিদ্ধান্ত নিবে কিভাবে? এগুলো তার ক্লিয়ার না। এখন সে যেভাবে জরিপটা করেছে এটা ক্লিয়ার না, এবং এই জরিপটা আসলে একদম পলিটিক্যাল মোটিভেটেড, এবং এর পিছনে নিশ্চিত কোনো ধরনের উদ্দেশ্য প্রণোদিত আছে। আমি একটু মেজর মাহমুদের কাছে যাচ্ছি, একটু আপনার কাছে একটু, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে আছি, একটু বলতে চাই। তারেক রহমান একটি কথা বলেছেন, আপনি নিশ্চয়ই, আমি এর আগে বলেছি, দেশি বিদেশি ষড়যন্ত্র। আসলে এই দেশি বিদেশি ষড়যন্ত্র নির্বাচনে উত্তরণের জন্য, অর্থাৎ একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যাতে ফিরে যেতে না পারে, এটি তিনি খুব যেহেতু বলেছেন, নিশ্চয়ই তিনি অনেক বা তার কাছে সেরকম আছে। আপনি এটা কিভাবে দেখছেন? আপনারা একটা নতুন বন্দোবস্ত নিয়ে রাজনৈতিক দল,
এই দেশি বিদেশি ষড়যন্ত্র যদি নির্বাচনকে প্রভাবিত বা নির্বাচন উত্তরণে ঘটাতে না বাধাগ্রস্ত করে, সেখানে আপনাদের প্রস্তুতি কি? দেশি বলতে আমি স্পষ্টভাবে যেটা বুঝি, আমাদের প্রশাসনের মধ্যে ষড়যন্ত্র চলছে নির্বাচন বানচালে, প্রশাসন এবং হচ্ছে আপনার সুশীল সমাজ যেটার কথা বললাম সেখানে যারা আছে তারা, এবং বিদেশি বলতে এখানে বিদেশি বলতে আমাদের এখানে ইনফ্লুয়েন্স করার মতো, নির্বাচনকে ভঙ্গুর অথবা আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে সেটাকে ব্যাহত করার মতো একটা মাত্র আমাদের বন্ধু আছে, সেটা হচ্ছে ভারত। সুতরাং এই দেশের মধ্যে আমাদের যারা আছে, এই গুপ্ত আমলা এবং হচ্ছে প্রশাসনের মধ্যে যারা আছে তারা, এবং সুশীলের মধ্যে অবশ্যই আছে, আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে বলছি, কিন্তু এটাই বাস্তব। আর বিদেশি বলতে আমরা ভারতকেই বুঝি। স্যারের জাস্ট লাস্ট কথাটা থেকে একটা জিনিস আমি বলছি, যে আপনার আনডিসাইডেড আসলে 48% যেটা বলা হয়েছে, আমি মনে করি এটা আরো বেশি। হয়তোবা এখানে স্যাম্পলিং টেস্টটা যেটা হয়েছে এটা কি র্যান্ডম স্যাম্পলিং হয়েছে নাকি সিলেক্টেড স্যাম্পলিং হয়েছে এটা আমরা শিওর না, বাট দেন আমার কাছে মনে হয় ডিসাইডিং ফ্যাক্টর যারা বলেছে যে আমরা 48% আনডিসাইডেড, এটা আরও অনেক বেশি। কারণ মানুষ ইতিমধ্যে দেখে গেছে যে এই এক বছরের মধ্যে আগের যারা পতিত সরকারের যারা ছিল, আওয়ামী ফ্যাসিস্টের যারা ছিল, তারা যেভাবে দেশ পরিচালনা করতো বা তারা যেই কার্যক্রমগুলো সমাজে করত, বর্তমানে অনেকাংশে একটা গোষ্ঠী কিন্তু সেই কাজটা করছে এবং অনেক বেশি করছে। সুতরাং তারা আসলে এখনো আনডিসাইডেড, আসলে কি কাকে ভোট দিবে, আদৌ কি ভোট দিবে কিনা, সেটাতে জনগণ আসলে বেশি অতিষ্ঠ এবং আরো বেশি আনডিসাইডেড। এবং আমি মনে করি এটা যদি আসলে র্যান্ডম স্যাম্পলিং, আমার মনে হচ্ছে যে এটা সিলেক্টেড স্যাম্পলিং, এটা যদি র্যান্ডম স্যাম্পলিং হতো, যেটা তিনি বলেছেন, এই সংস্কার চায় এবং হচ্ছে আপনার পরে নির্বাচন চাই, এটা আরো বেশি হতো। এবং আমি মনে করি আমাদের যে এখানে একটা জাস্ট আপনার তথ্যের গ্যাপের কথা বলে দিচ্ছি, যে বিএনপি এবং হচ্ছে জামায়াতের দুজনেরই কিন্তু আসলে কমেছে, বেড়েছে শুধুমাত্র এনসিপির। আমার মনে হয় যে এটা যদি র্যান্ডম স্যাম্পলিং হতো আরো বেশি হতো, বিকজ মানুষ একটা নতুন আশা দেখতে চায়। আপনি ইতিমধ্যে দেখেছেন আজকে সার্জিস আলমের এগেইনস্টে বিএনপির একজন নেতা হচ্ছে আদালতে মামলার জন্য আবেদন করেছেন। মানে একটা রাজনৈতিক বক্তব্যের কারণে আমরা এত রাজনৈতিক দৈন্যদশা হয়ে গেছে। সেটাই আমি বলছিলাম, ভাবেই হচ্ছে তারা এখন আমি বলছিলাম যে আপনাদের অনেকগুলো স্পষ্ট হচ্ছে, সেটা আমলের মতো মামলা মোকদ্দমাতে যাচ্ছে, যেটা আমরা চাই না। আমরা চাই যে একটা সুন্দর ঐক্যের মধ্যে। আপনাদের দুজনকে ধন্যবাদ, আমি আর সময় দিতে পারছি না, আপনাদের দুজনকে স্টুডিওতে এসে আলোচনা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।